বিধানসভা অধিবেশনের একেবারে উত্তপ্ত আবহে তৈরি হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। শাসক বিরোধী সংঘাতের মাঝেই খুঁজে খুঁজে বার করব, বিচার হবে। এইখানে শুভেন্দু অধিকারীর উপর সবাই আক্রমণ করেছে তৃণমূল সদস্যরা। এদিকে আজকের বিধানসভায় অসংখ্য নতুন ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী খারাপ ভাষা ব্যবহার করে বিজেপির অসংখ্য নেতা গ্রেপ্তার হয়, বিধানসভায় ধ্বংসলীলা। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কথা কম কাজ বেশি, আমরা এটাকে সমর্থন করি, বাট যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা মনে হচ্ছে তার সমস্ত সহকর্মী এই একই কথাই বিশ্বাস করছেন না। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা করে বসে বিরোধী দলের এমপিরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক রীতিমতো গণধোলাই খাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। মূলত সেই অভিযোগে গ্রেপ্তার করছেন তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে হাইকোর্টে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার পরে প্রশ্ন আসছে যে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী পদ হারাতে পারেন? এই বাংলার কোনদিন মুখ্যমন্ত্রী আসলে কোনো মুসলিমকে দেখতে চায় না। এইভাবেই আজকের বিধানসভায় প্রত্যেকটা সদস্য গর্জে উঠেছিল। বিজেপি নেতারা ভয়াবহ রূপ ধারণ করেছিল এবং শুভেন্দু অধিকারীও অসংখ্য কথা বলেন। সেই কথার কারণেই আজকে তিনি বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকেই অসংখ্য ঘটনা ঘটছে। শুভেন্দু অধিকারী মুসলিমদের উপর অত্যাচার করেন, এইটা সারা বিশ্বে প্রমাণিত হয়েছে। এখন দেখতে পারি আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের নতুন ঘটনা এবং এই বিধানসভার মধ্য থেকে অসংখ্য গ্রেপ্তার হয়। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিধানসভায় যা যা হয় এবং বিধানসভার সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করে সবকিছু তুলে ধরবো। বিধানসভা অধিবেশনের একেবারে উত্তপ্ত আবহে তৈরি হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। শাসক বিরোধী সংঘাতের মাঝেই একদিকে যেমন একে অপরকে আক্রমণের প্রবণতা বেড়েছে, তেমনি অন্যদিকে দেখা যাচ্ছে দলীয় শিবিরের মধ্যেও ভিন্ন সুর ও অপ্রত্যাশিত মুহূর্ত। বাজেট অধিবেশনের ব্যস্ততার মধ্যেই বৃষ্টি ভেজা দুপুরে বিধানসভা চত্বর জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকে ঘিরে ছড়িয়েছে কৌতূহল ও জল্পনা। ঘটনার সূত্রপাত এদিনের অধিবেশন থেকেই। সকালে বিধানসভায় তারাতলা সংক্রান্ত ঘটনার বিষয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নাম টেনে সরাসরি আক্রমণ শানান। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট বিল্ডিং প্ল্যান অনুমোদনের নথি তুলে ধরে তিনি সতর্ক বার্তা দেন, একজনকেও ছাড়া হবে না, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় অধিবেশন কক্ষে। তবে সেই সময়ই নজর কাড়ে অন্য একটি দৃশ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীনই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। টেবিল চাপড়ে তিনি মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয় নতুন জল্পনা। অধিবেশন শেষে আরও নাটকীয়তা তৈরি হয়। বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগ করে নিজের কাজের দিকে এগোচ্ছিলেন বা নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময়ই কক্ষ থেকে বেরিয়ে আসেন কুণাল ঘোষ। হঠাৎ করেই বিধানসভার করিডোরে মুখোমুখি হন দুজন। প্রত্যক্ষদর্শীদের মতে সেখানে কয়েক মিনিট ধরে তাদের মধ্যে একান্ত আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু নিয়ে যদিও কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সেই সংক্ষিপ্ত কথোপকথন ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, আমি অনুরোধ করেছি বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে আপাতত কাজ বন্ধের যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তাতে পূর্ণ সমর্থন করছি। কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক, তারা দিন আনা দিন খায়, তাদের বিরাট আর্থিক সমস্যা তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা শোনেন। এই বিষয়ে তিনি কিছু ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তবে উনি যে সমস্ত স্টেপগুলোর কথা বলেছেন সেগুলো বলছি না। আমি ওনার কাছে সদুত্তর পেয়েছি। কলকাতা ঘিরে এত নির্মাণ, কতগুলো কর্মসংস্থান, যারা নির্মাণ কাজ করে তারা অত্যন্ত গরিব। কুণাল ঘোষ বিধানসভায় সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যে এই কয়েক মিনিটের একান্ত আলাপচারিতা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কথা কম কাজ বেশি, আমরা এটাকে সমর্থন করি, বাট যেটা হচ্ছে
যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা মনে হচ্ছে তার সমস্ত সহকর্মী এই একই কথাই বিশ্বাস করছেন না। স্যার, গ্রাউন্ড জিরোর বাস্তবতা কি স্যার? গ্রাউন্ড জিরোতে স্যার ক্যাঙ্গারু কোর্ট, খাপ পঞ্চায়েত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধে অভিযুক্ত, তদন্ত হোক স্যার, কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তারও স্যার তদন্ত হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যারা কোনো কিছু করেননি, মমতা ব্যানার্জির সরকার ডেফিনেটলি কিছু কাজ করেছিলেন মানুষের জন্য, কিন্তু একজন ভুইফোর মাফিয়া, সেই ভুইফোর মাফিয়ার সীমাহীন ঔদ্ধত্য এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সীমাহীন ঔদ্ধত্য এবং আমি বলতে দিন, এবং সবার কাজ চালাতে দিন। এইভাবে মাননীয় সদস্যদের কাছে অনুরোধ, আপনারা এইভাবে সবার কাজকে ব্যাহত করবেন না। মাননীয় স্যার, পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে বিপুলভাবে জয়যুক্ত করেছেন, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। ইংরেজিতে একটা কথা রয়েছে স্যার, হাম্বেল ইন ভিক্টরি, গ্রেসিয়াস ইন ডিফিট। আমি যদি এখানে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে বলি যে আমরা হারিনি, আমরা জিতেছি, তাহলে এই যে কথাটা যে হাম্বেল ইন ভিক্টরি, গ্রেসিয়াস ইন ডিফিট, এটা ব্যর্থ হয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের রায়ে যারা বিপুলভাবে নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদের পক্ষে রায় দিয়েছেন। এখন স্যার, দুর্ভাগ্যজনকভাবে আমি এটা সমর্থন করি না, এই কারণেই বলছি, যখন মাননীয় রাজ্যপাল, এটা তো একটা ধারাবাহিকতা, বিধানসভা একটা ধারাবাহিকতা, সরকারে এবং পশ্চিমবঙ্গের এই বিধানসভা এটা বহু পুরনো। টাউন হলে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, সেই সময় থেকে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, সেই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের আমল থেকে আমাদের এই বিধানসভা, পরবর্তীকালে তার যে ধারাবাহিকতা, রাজ্যপাল গত সরকার, আমাদের যে সরকার, সেই সরকারের আমলে যখন রাজ্যপালকে জয় বাংলা বলতে বাধ্য করা হয়েছিল, সেটা যেমন ঠিক ছিল না, তেমনি একইভাবে ভয় আউট ভরসা ইন, এটাও একটা রাজনৈতিক স্লোগান। এটা স্যার কাম্য নয়। আমি সরকারকে এই কারণে ধন্যবাদ জানাবো যে আমাকে অন্তত সরকার হাউসের মধ্যে বলেননি যে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হবে। এই কারণে আমি সরকারের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই যে মুখে 10 বছর লিউকোপ্লাস্ট লাগাতে হবে না, আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, এটা যেন শুধু সদনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে একেবারে গ্রাউন্ড জিরো অবধি, যাতে কোনো বিরোধী রাজনৈতিক কর্মী হতে পারেন, তাকে যেন মুখে লিউকোপ্লাস্ট না লাগাতে হয়, তিনি তার বক্তব্য রাখবেন, সরকার এটা নিশ্চিত করবে। এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কথা কম কাজ বেশি, আমরা এটাকে সমর্থন করি। আমরা যেখানে তৃণমূল আছে আর দুর্নীতি হবে না, এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আছে। ভাতার থেকে বড় কথা স্যার, যারা মিথ্যা মামলা দিয়ে তৃণমূলের বিচারিতা, আমি একটু বলতে চাই এখানে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী নওশাদ সিদ্দিকী। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ স্পিকার স্যার। 2026-27 অর্থবর্ষের উপরে, বাজেটের উপরে আমার আলোচনার সুযোগ দেওয়া। স্যার, প্রথমেই বলি, 2026 নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যে ভরসার শপথ নামে যে প্রতিশ্রুতিপত্র দেওয়া হয়েছিল, এই বাজেটে আমরা দেখলাম অনেক কিছুই সেখানে এখনো অনুপস্থিত। যেমন স্যার বলা হয়েছিল, চাকরির ক্ষেত্রে ইশতেহারে লেখা ছিল অতীতে বিলুপ্তি করে যে সমস্ত স্থায়ী সরকারি পদ পুনরায় চালু করা হবে, কিন্তু বাজেটে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের কোনো উচ্চবাচ্য দেখতে পেলাম না। হ্যাঁ স্যার, কিছু ক্ষেত্রে তাদের সাম্মানিক বেড়েছে, কিন্তু আবারও অনেক অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের বাড়েনি। যেমন পঞ্চায়েতের কম্পিউটার অপারেটর, এনএসকিএফ টিচার, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক টিচার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্যাট, এমএসকে, এসএসকে টিচার সহ অনেক সেক্টরে যারা আছে তাদের বাড়েনি। স্যার, 2021 সালে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিশ্রুতিপত্রতে তৃতীয় লিঙ্গের জন্য অনেক শব্দ খরচ করেছিল, কিন্তু এই 2026-এ
এই অর্থের বোঝা, ঋণের বোঝা নেওয়ার পরেও একটা বড় বাজেট পেশ করেছে, কিন্তু সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জন্য কোনো শব্দ দেখতে পেলাম না। আমি আশা করব পরবর্তী সংযোজনীতে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এই সমাজে তৃতীয় লিঙ্গে যারা আছেন তাদের জন্য বিশেষ প্যাকেজ বা কাজের ব্যবস্থা করবেন। স্যার, বাজেটে চাকরির কথা বলা হচ্ছে, যেখানে বাজেটে সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ চাকরির প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে আমি একটি কথা বলবো যে যদি আমরা প্রাইমারি স্কুলে গড়ে 1 জন করে টিচার দিই, 49,000 টিচার লাগবে। শুধু প্রাইমারি নয়, আপার প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিগত সরকার যেভাবে চাকরিতে নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেখানে শুধুমাত্র ওই 1 লক্ষ টিচার দিয়ে 1 লক্ষ চাকরির ব্যবস্থা করে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল করা যায় না। স্যার, 20,000 পুলিশে নিয়োগের কথা বলা হয়েছে। আমরা যদি একটা তথ্য দেখলে দেখা যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনাইটেড নেশন যে রেকমেন্ডেশন করেছে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 222টা পুলিশ, এবং আমাদের ভারত সরকারের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে অনুমোদিত পদ আছে 196 জন পুলিশের দেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 101 জন পুলিশ। তাই 20,000 পুলিশ দিয়ে যে ব্যাপক শূন্য পদ আছে সেটা পূরণ করা যাবে না। প্রায় 2 লক্ষের অধিক অলরেডি শূন্য পদ আছে, সেটাকেও বৃদ্ধি করতে হবে। স্যার, আমি পরিশেষে এই চাকরির ক্ষেত্রে আমি বলবো, যারা আমাদের পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন সেক্টরে অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি করছে তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হোক। যোগী ডোজ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনেই প্র্যাকটিক্যালি রাজ্যে শুভেন্দু অধিকারীর সরকার যোগী ডোজ প্রয়োগ করতে চলেছেন রাজ্য বিধানসভায়। খুব বড় খবর, 2টি নির্দিষ্ট বিল পেশ হতে চলেছে সম্ভবত রাজ্য বিধানসভায়। দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এবং দ্বিতীয় বিল যেটা সম্ভবত পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972। এই 2টি বিলের ইমপ্লিকেশনস কি, সাংঘাতিক কিছু ডোজ আসতে চলেছে রাজ্যে, সেটা আমি ব্যাখ্যা করব, তথ্য দিয়ে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে বলি, সোমবার দিনটা মেগা ইভেন্টের ডে হতে চলেছে রাজ্যের রাজনীতিতে। তার কারণ মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তের ঘরে উঠবে সেই মামলা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের ব্যাপারে মহামান্য বিচারপতি তার রায় দেবেন যে তিনি আদৌ কোনো প্রোটেকশন পাবেন কিনা। কারণ সুমিত রায়ের, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আত্মসহায়ক, তিনি গিয়েছিলেন আদালতে প্রোটেকশন চাইতে। সেখানে গতকাল তার শুনানি হয়েছিল, এবং সেই শুনানিতে সুমিত রায় যিনি আইনজীবী, সেই আইনজীবী ভৎসনার মুখে পড়েন। সেখানে প্র্যাকটিক্যালি তীব্র ভৎসনা করেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত, এবং শেষ পর্যন্ত রায় দেন যে 29শে জুন সোমবার এই সংক্রান্ত মামলার রায়টা দেবেন। কিন্তু এই মামলা যখন প্রসিডিংস হচ্ছিল কলকাতা হাইকোর্টে, তখন দেখলাম যে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত তার অবজারভেশনে বলছেন, আপনাকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে না, আপনার বিরুদ্ধে অপরাধের একাধিক প্রমাণ রয়েছে। কে বলছেন? মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। অর্থাৎ ইন্ডিকেশনস পরিষ্কার কিন্তু যে বিচারপতিও কনভিন্সড হচ্ছেন যে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক, তিনি এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত। প্রথমেই কলকাতা হাইকোর্টে এই মামলা সংক্রান্ত শুনানিতে গতকাল রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে, রাজ্য পুলিশের আইনজীবী, আগের সরকারের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলতে হয়, जहां कानून कमजोर हो जाता है वहां निवेश भी ठहर जाता है, जहां भय का माहौल बन जाए वहां विकास का रथ रुक जाता है। বাজেট কেবলমাত্র শুধু সংখ্যার হিসাব নয়, এটি একটি সরকারের দর্শন এবং ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকারের প্রতিচ্ছবি। আমাদের এই বাজেট যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের পথ নির্দেশনায় আমাদের রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট পেশ করার শুরুতেই তিনি এক জায়গায় লিখছেন যে আমাদের সরকার উত্তরাধিকার সূত্রে 8,15,891 কোটি টাকার একটি বিশাল ঋণের উত্তরাধিকার পেয়েছে। তারপরেও এই ধরনের শুধুমাত্র ওয়েলফেয়ার ড্রিভেন বাজেট নয়, ওয়েলফেয়ার ক্লাবড উইথ ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট, এই যে বাজেট, সেই নিরিখে আমাকে শুধু একটা কথাই বলতে হয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে, যে স্মুথ সিজ ডু নট মেক স্কিলফুল সেলার্স। আমাদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে অর্থমন্ত্রী একটি বাজেট পেশ করেছেন সেটি সত্যি সাধুবাদযোগ্য। এই বাজেটটাকে যদি আমরা
ক্লাসিফাই করি খুব সুন্দর। গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা আপনারা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।